দেশ এখন একটা অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। মেইন স্ট্রিম যে চারটা পলিটিক্যাল পার্টি আমরা চিনি বা জানি, আওয়ামী লীগ তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা মাইনাস হয়ে গেছেন বলতে পারেন, -1। জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সময়, সেই জন্য তারা -2-তে রূপান্তরিত হয়েছে, দোসর হিসেবে চিহ্নিত হয়েছে। 3 নম্বর টার্গেট হচ্ছে বিএনপি। তারা সবচেয়ে সক্রিয়, সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল বর্তমান পরিস্থিতি, তারা টার্গেট হয়েছে। এখন 4 নম্বর যে দলটি জামাত, আমার ধারণা যে অদৃশ্য শক্তি তাদেরকেও আপনার স্পেয়ার করবে না, দে উইল বি দ্য 4th টার্গেট। তো ফলে ব্যাপার যেটি দাঁড়াচ্ছে, হতে চলেছে সেটা হচ্ছে -4। আগে 111-এর সময় আপনার যেটা মনে করা হতো যে -2 মানে হচ্ছে 2জন ব্যক্তি, 2 নেত্রী, বিষয়টা তার একবার দল ধরে প্রকাশ্য রাজনীতি করেন 4টা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। এরা এক এক সময় এক এক রকম অ্যালাইনমেন্টে গেছেন। আমরা এক সময় দেখেছি যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত মিলে যৌথভাবে কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছে, জামাত এরশাদের লিগেসি। আবার এখানে আমরা বিএনপির বিরুদ্ধে, আবার এখানে দেখলাম পরবর্তীতে যে বিএনপি এবং জামাত সরকারও গঠন করেছে যৌথভাবে, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন 2জন তাদের পক্ষ থেকে। তো এই যে অ্যালাইনমেন্ট, রিঅ্যালাইনমেন্ট কখন কার সঙ্গে কেমন হবে ইউনিভার নো, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এবং তার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই যে অদৃশ্য তারা ক্রমে ক্রমে কিন্তু রাষ্ট্রের খোল নিচে দুর্বল করে দিচ্ছে, এবং এই যে জুলাই ঘোষণার যে কথাটা বলা হচ্ছে, তাতে সম্ভাব্য যে ঘটনাটি ঘটতে চলেছে, সংবিধান স্থগিত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপনার বিপ্লবী সরকার গঠিত হবে, এখন যারা ক্ষমতায় আছেন, যাদের আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি, তারা হয়তো কেউই থাকবেন না সেই বিপ্লবী সরকারে, এমন কথাও শোনা যাচ্ছে। সব মিলিয়ে চরম অস্থিতিশীলতা যেটাকে বলে, সেটি এখন বিরাজমান। আমি যেটা মনে করি যে নির্বাচন হয়ে দাঁড়িয়েছে চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। আপনি যত কাছে যাবেন এই মরুবিভ্রম তত দূরে চলে যাবে। এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, খুব সিস্টেম্যাটিক্যালি তৈরি করা হয়েছে। একবার বলা হয়েছে ডিসেম্বর, একবার বলা হয়েছে জুন, আরেকবার বলা হয়েছে এপ্রিল, আবার বলা হয়েছে ফেব্রুয়ারি, আবার শর্ত দেয়া আছে ওখানে সংস্কার এবং বিচার কার্যক্রমের সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে। এখন এই যে বয়ান, এই যে ন্যারেটিভ, এগুলো আপনার একটা চোরাগলিতে নিয়ে গেছে পুরো বিষয়টাকে। সুতরাং আবার ঈদের জামাতে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার জামাতে মুসল্লিরা দাবি তুলেছেন প্রফেসর ইউনূসকে তারা 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চান, এবং তিনি যাতে কোনোভাবে এই দালালদের কোটানকো কথায় প্রভাবিত না হন, এই আহ্বানও তাকে জানাচ্ছে, এবং তিনি কিন্তু বিষয়টা গ্রহণ করেছেন। আপনার আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ঈদের জামাতের লোকজন তো আমাকে চায় 5 বছর থাকি, এবং দ্বিতীয়বার এই ঈদ উল আজহার নামাজের সময় মুসল্লির সংখ্যা সেখানে কম ছিল, তো তৎসত্ত্বেও যে বাঁশ দিয়ে যে সীমারেখা টানা হয়েছিল, আবেগ আপ্লুত হয়ে তিনি প্রায় ধাক্কা খাচ্ছিলেন। মানে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ তাকে বাধা না দিলে তিনি হয়তো একটা মানে অস্বস্তিকর পরিস্থিতি করতে পারেন। তো যাই হোক, আপনার এখানে এখন পর্যন্ত আমরা জানি না স্ক্যাজুয়াল কবে। আবার সর্বশেষ শফিক মহোদয় মানে প্রধান উপদেষ্টা বরাদ দিয়ে বললেন যে তিনি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে। 14, 18 এবং 24-এ যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনকে যেই কারণে অপাঙ্ক্তেয় বলা হচ্ছে যে দেশের অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে বা মানগত দিক থেকে উতরে যায়নি। তো যেই যুক্তিতে ত্রুটিপূর্ণ বলছি আমরা নির্বাচনগুলোকে, একই যুক্তি তো এখন আবার প্রযোজ্য হবে যদি ধরুন আওয়ামী লীগ, তারপর 14 দল, জাতীয় পার্টির মতো দলগুলো যদি বাইরে থাকে নির্বাচনী এই আয়োজনে, তখন তো আরেকটি খণ্ডিত চিত্র আপনি পাবেন। জাস্টিফাই করবেন কি করে? একই মুদ্রার এপিঠ ওপিঠ। সেই জন্যে ইনক্লুসিভ নির্বাচনের কোনো বিকল্প নেই।
যদি একটি প্লুরাল স্পেস একের অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে আর যাই হোক এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। আওয়ামী লীগকে শীতনিদ্রা ত্যাগ করতে হবে। এখন তারা শীতনিদ্রায় আছেন বলে আমার কাছে মনে হয়। তাদের নেতাকর্মী অনেকেই দেশের বাইরে চলে গেছে পারসিকিউশনের ভয়ে। এখন আপনার তাদের যে মনোবল সেটি চাঙ্গা করতে হবে, এবং আপনার যারা কনভিক্টেড হবেন তারা হয়তো ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সবাই তো আর অপরাধ করেননি। ওই দৃষ্টিকোণ থেকেও যদি আপনি দেখেন, যারা সমর্থক, যারা তৃণমূলের কর্মী নেতা, তারা ডেফিনেটলি আপনার এলিজিবল তাদের হতেই হবে। তা না হলে ত্রয়োদশ সংসদ নির্বাচন বড় বড় প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন হবে, এবং কোনো অবস্থায় সেই নির্বাচনকে আপনার ত্রুটিহীন বলা যায়। আমি মনে করি এটা আসলে পথটা তো আগের রেজিম থেকেই আপনার পাওয়া গেছে, মানে যেটাকে আমরা বলি প্রেসিডেন্স। আদালতকে এভাবে বিভিন্ন রকমের সারমন দিতে আমরা দেখেছি গত সরকারের সময়, তারই ধারাবাহিকতা আমি বলবো। আমি সেই জন্যই কিন্তু আমি বলছিলাম যে আপনি যদি গত সরকারকে গালাগাল করেন ফ্যাসিবাদী সরকার হিসেবে, তাহলে বর্তমান সরকারকে বলতে হবে নব্য ফ্যাসিবাদী সরকার। মানে ধরনটা পাল্টেছে। আপনি এই যে স্থাবকতার যে সংস্কৃতি সেটা এখনো পরিপূর্ণভাবে বহাল আছে। হুমকি ধামকি দেওয়ার যে আপনার কালচারটা সেটা নতুন মাত্রা লাভ করেছে, এবং আপনার সমস্যা এবং সংকট দিন দিন বেড়েছে, কমে। নির্বাচন হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, মরিচিকার পেছনে ছোটা। এখন নির্বাচনটা সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, গণভোট, আমরা জানি না, সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের নির্বাচন। এখন নির্বাচনের এই আপনার লাল টুকটুকে স্বপ্ন আমাদের যেটি দেখানো হয়েছে, সেটা কোন ফর্মে আমাদের সামনে আবির্ভূত হবে আমরা এখন জানি না। আর গণভোট আপনার সেটার প্রভিশন কিন্তু আবার রিভাইভড হয়েছে। তো ফলে এখন যদি গণভোট করে বলা হয় আগামী 2050 সাল পর্যন্ত নির্বাচনের কোনো প্রয়োজন নেই, হা বা না, এখন আমাদের গণভোটের যে কালচার, যে রীতি, দেখা যাবে 98% লোক বলছে যে না, নির্বাচনের কোনো দরকার নেই, আমরা এমনি ভালো আছি। আমরা প্রফেসর ইউনূসকে খালি 5 বছর না, তা আজীবন চাই। তো কী করবেন আপনাদের? বিপ্লব বা বৈপ্লবিক সরকার গ্রামার মেনে হয় না, গ্রামার মেনে কার্যকর করা যায় না। ফলে যার তনু বপু এবং তাকত বেশি তিনি প্রিভেইল করবেন। মাইট ইজ রাইট, এই বিষয়টা আটার করেছিলেন, বলেছিলেন মার্গারেট থ্যাচার। লম্বা সময় ধরে তিনি ব্রিটেনের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। তার সময় যিনি হাউস অফ কমন্সে আপনার বিরোধী দলের নেতা ছিলেন, মেল কেনক, তিনি বলেছিলেন রাইট অনারেবল লেডি, ইওর মাইট ইজ নট রাইট, একবার মুখের উপর। কিন্তু তার ধরনটা পরিবর্তন করা যায়নি। তিনি দোর্দণ্ড প্রতাপে ব্রিটেন, আমার জানা মতো এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি, প্রচেষ্টা চলছে। এবং আমি অবাক হব না যদি বর্তমান সরকার আপনার এই চুক্তি দুটো স্বাক্ষর করে বসে, এবং সেটা নতুন মাত্রা নিয়ে যাবে বাংলাদেশকে। ইতিমধ্যে মার্কিন যে শুল্ক নীতি, সেই কারণে কিন্তু আমরা একটা ব্যাকফুটে আছি, এবং আলটিমেটলি প্রায় 91% শুল্ক দিতে হতে পারে, এবং তখন আমাদের কম্পিটিটিভ এজ থাকবে। ভিয়েতনামের কাছে আমরা হেরে যাব এই বাণিজ্য যুদ্ধে। এখন এই বিষয়গুলো আমরা কতটা মাথায় রাখতে পেরেছি বা রাখছি, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই খতিয়ে দেখতে হবে। আপনি একটা ইংরেজিতে কথা আছে, ট্রিগার হ্যাপি, মানে দেখলেই হাত নিষ্পিস করে গুলি করতে। তো সেরকম আপনি পেন হ্যাপি হয়ে যেতে পারেন, স্বাক্ষর করে দিলেন। এটার ইমপ্লিকেশন কি, কত দূর পর্যন্ত ফার রিচিং হবে সেটা, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা হাঁটছি। ফলাফল এটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। তবে আপনার অবস্থাটা অনেকটা সেই রাডারলেস জাহাজের মতো সমুদ্রে ভাসমান, এবং আপনি সেই সিন্দাবাদের যে কাহিনীর মতো চৌম্বকীয় আকর্ষণে হয়তো দেখা গেল একটা রকে আছড়ে পড়লেন, ধ্বংস হয়ে গেলেন। তেমনটি হতে পারে, অথবা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকবেন লম্বা সময় ধরে।